Okay, hello guys. আমরা আজকে গত দুটো ক্লাসে কিছু আনকমপ্লিট এজেন্ডা রয়ে গেছে, সেটা চেষ্টা করবো শেষ করতে। তার আগে একটু বলে নেওয়া ভালো, তোমাদের সোফার আমরা 3টা ক্লাস টেস্ট নিয়েছি, তাই তো? সো আজকে এটা হলো লাস্ট ফ্রম 3rd উইক, সো আরো 2টা উইক রয়ে গেছে। আর 2টা উইকের মধ্যে তোমরা কবে দিবা সেটা আমাকে জানাও। যে লাস্ট উইকে না যেতে চাও, নেক্সট উইকে দিতে পারলেই ভালো হয়, তাই না? সো যেহেতু আজকে আমাদের চ্যাপ্টার 7 শেষ হয়ে যাচ্ছে, সো উই ক্যান টেক অ্যান এক্সাম অন চ্যাপ্টার 7 আর্লি নেক্সট উইক অথবা এনি টাইম নেক্সট উইক। বেসড অন দ্যাট, যদি চাও তাহলে আমরা লাস্ট উইকে একটা 5th ক্লাস টেস্টও নিতে পারি, ঠিক আছে? সো এটা আলাপ করে আমাকে সিআর জানিয়ে দিবে আজকে, মানে আজকে বা এই সপ্তাহে কোনো এক সময়, যে তোমরা আসলে কি চাও, ঠিক আছে? যদি মনে করো যে 4টা ক্লাস টেস্ট নেবে, তাহলে পরে এটা ইট কুড বি, এখন পর্যন্ত যেহেতু আমি কোনো পাইনি যে লাস্ট উইকে ক্লাস টেস্ট নেওয়া যাবে না, তো সাধারণত তার আগে নিলেই বেটার হয়ে যায়। সো প্রবাবলি নেক্সট উইক উড বি দ্য আর্লিয়েস্ট গুড টাইম টু টেক আওয়ার 4th ক্লাস টেস্ট। ওকে, আমরা স্টার্ট করি। আমাদের দুটো অর্ধেক অংশ শেষ করে ফেলতে হবে আজকেই। তো এই ডায়াগ্রামটা করেছিলাম, তারপরেও আমি এটা আবারও কন্টিনিউ করি, একটু রিমাইন্ডার দেই। জিএক্স ডায়াগ্রাম ফর এনি ফেজ ডায়াগ্রাম, আমরা বিভিন্ন ফেজে স্টেবিলিটি ইন্ডিকেট করে জিএক্স ডায়াগ্রামে। জি হলো ফ্রি এনার্জি চেঞ্জ ফর সলিউশন আর ফ্রি এনার্জি চেঞ্জ অফ মিক্সিং, দুটার যে কোনো একটা হতে পারে, ভার্সাস কম্পোজিশন অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার। সো আমরা এখানে ফর এক্সাম্পল একটা আইসোমরফাস সিস্টেম দেখানো হয়েছে, অর্থাৎ যে সিস্টেমের মধ্যে লিকুইড অবস্থায় পুরো জিনিসটাই একটা সিঙ্গেল সলিউশনে থাকে, যেটা দিস ইজ এ লিকুইড সলিউশন, এবং সলিড অবস্থায় একটা সিঙ্গেল ফেজ সলিউশন থাকে। আমরা জানি সলিড অবস্থায় সাধারণত সলিড থাকতে আলফা লেখা হয়, মানে গ্রিক লেটার দিয়ে লেখা হয়। এখানে জাস্ট ইন্ডিকেট করার জন্য এখানে সলিড লেখানো হয়েছে। ওকে, সো এবং এখানে সলিড প্লাস লিকুইড বা আলফা প্লাস লিকুইড দুটো যে কোনো একটা আমরা লিখতে পারি। সো এই দিস ইজ আওয়ার ফেজ ডায়াগ্রাম, এবং এই ফেজ ডায়াগ্রামে কয়েকটা টেম্পারেচার লাইন এখানে ডটেড দিয়ে দেখানো হয়েছে, উল্লেখ করা হয়েছে। সো 1 2 3 4 5, সো এই 5টা টেম্পারেচারে আমাদেরকে ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রাম আঁকতে হবে। এবং আমরা বলেছিলাম যে ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রাম আঁকতে গেলে পরে দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হলো যে প্রতিটা ফেজ, যেখানে এই ডায়াগ্রামে যে কটা ফেজ এক্সিস্ট করে, প্রতিটা ফেজের জন্য একটা করে লাইন আঁকতে হবে। এবং 2 নম্বর হলো যে আমরা নিচে যে লাইন লিখবো, যে লাইনটা আঁকবো, সেই লাইনটা উড হ্যাভ দ্য লোয়েস্ট ফ্রি এনার্জি। তার মানে নিচের লাইনে ফ্রি এনার্জি সবচেয়ে কম, উপর লাইনে ফ্রি এনার্জি বেশি। এবং এখানে ফেজ ডায়াগ্রামের মধ্যে কোন একটা টেম্পারেচারের মধ্যে যে ফেজটা দেখতে পাচ্ছি, সেই ফেজটা স্টেবল ফেজ at that given temperature, so এই ফেজের লাইনটাই নিচে থাকবে। এই হলো আমাদের দুটো কমন
কমন না বলে ইম্পর্টেন্ট পয়েন্টস যেটা ডায়াগ্রাম ড্র করার জন্য আঁকতে হবে, খেয়াল করতে হবে। সো আমরা যদি ডায়াগ্রামটা ড্র করি, ফার্স্টলি এখানে বলা আছে T1 টেম্পারেচার। সো এনি টেম্পারেচার, সো T1 টেম্পারেচারে আমরা প্রথমটা পুরোটা লিখে দিই, এ বি থাকবে এবং নিচে থাকবে হলো এক্স বি দিলাম, আর এটা হলো ডেল্টা জি বা জি, যেটা বলো না কেন, ঠিক আছে? প্রবাবলি জি, ফিয়ার্স আর মিক্সিং, ফিয়ার্স চেঞ্জ অফ মিক্সিং। ওকে, সো এখানে তাহলে আমাদের টোটাল লাইন কয়টা আছে? লিকুইড একটা ফেজ, সলিড একটা ফেজ, এখানেও সলিড একটা ফেজ, লিকুইড একটা ফেজ, সেম ফেজ। সো বেসিক্যালি এখানে দুইটা ফেজ আছে, সলিডের ফেজ, লিকুইডের ফেজ। সো সলিড এবং লিকুইড ফেজ দুইটার জন্য ফ্রি এনার্জি লাইন আঁকতে হবে, এবং এই T1 টেম্পারেচারে আমরা এই থ্রু আউট দ্য কম্পোজিশন আমরা দেখতে পাচ্ছি লিকুইড ফেজ আছে, সলিড ফেজ এখানে এক্সিস্ট করে না। সলিড ফেজ যেহেতু এক্সিস্ট করে না, সো ইট ইজ অ্যান আনস্টেবল ফেজ, সোজা ভাষায় এর ফ্রি এনার্জি বেশি আছে। তো আমরা এখানে দুটো লাইন আঁকবো, দুটো লাইন। এখন প্রবলেম হলো তো, যেহেতু এই T1 টেম্পারেচারটা হাই এনার্জিতে আছে, এটা হলো লোয়ার টেম্পারেচার মেল্টিং পয়েন্ট। সো এই টেম্পারেচারে যখন এই টেম্পারেচার আঁকবো, আমরা কম্পারেটিভলি যদি চিন্তা করি, কম্পারেটিভলি চিন্তা করলে পরে এখানে যে এর যে এনার্জি আছে, সেই এনার্জিটা ইউজুয়ালি লোয়ার থাকবে, কারণ এখান থেকে এখানে গেলে পরে এ স্টেবল হয়ে যাবে, সো এইটুকু ডিস্টেন্সের মধ্যে আছে। অন দ্য আদার হ্যান্ড, বির মেল্টিং পয়েন্ট এখানে আমরা টকিং করতেছি এই টেম্পারেচারে। সো এখানে অনেক জায়গা, অনেক টেম্পারেচার পার হয়ে আসতে হবে টু রিচ দ্য মেল্টিং পয়েন্ট। সো এই পয়েন্টে আমরা অ্যাসিউম করে দিতে পারি বি শুড হ্যাভ দ্য হাইয়েস্ট এনার্জি। সো আমাদের লাইনটা যদি ড্র করি, তাহলে লাইনটা ড্র করতে গেলে সাধারণত এই ধরনের একটা লাইন হতে পারে। তার মানে এই লাইনটা মাথাটা একটু উপরে থাকবে, এই মাথাটা একটু নিচে থাকবে, ঠিক আছে? কতটুকু নিচে থাকবে, কতটুকু উপরে থাকবে, ডাজন্ট ম্যাটার। সো লাইনটা এরকম থাকবে। সো এটা যদি আমাদের লিকুইডের লাইন হয়, আমরা যদি লিকুইডের স্টেবল ফেজ, সলিড লাইন রাখতে গেলে অবশ্যই সলিড লাইনের উপরে কোনো জায়গায় চলে যাবে, ঠিক আছে? কারণ সলিড ইজ হাইলি আনস্টেবল ইন দিস কেস। তো এটাকে এস দিয়ে লিখতে পারো অথবা আলফা দিয়ে লিখতে পারো, যেটা খুশি। এখানে ডায়াগ্রামের মধ্যে যেটা থাকবে ইউজুয়ালি সেটাই লিখবা। সো দিস ইজ দ্য T1 টেম্পারেচার। দুইটা ফেজ ঠিক করে, দুইটা ফেজের ফ্রি এনার্জি লাইন আমরা রাখলাম, এবং ফ্রি এনার্জি লাইনের মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে দেখতে পাচ্ছি লিকুইড লাইন সবার নিচে আছে, এবং প্রতিটা পয়েন্টে throughout the composition solid লাইন থেকে লিকুইড লাইনের ফ্রি এনার্জি লাইন নিচে আছে, সো লিকুইড উইথ স্টেবল ফেজ থেকে মতো এক বলছে। সো আমরা নেক্সটলি যদি মেল্টিং পয়েন্ট অফ এর লাইন যদি আঁকি, সো এখানে আমরা এ বি দিলাম, ঠিক আছে? এটা টি এম এ এখানে এইভাবে বলা হচ্ছে, অথবা সিম্পলি টি এ সেটা দিলে বড় চলে। ওকে, তো এখানে কি হচ্ছে, যখন আমরা এই টেম্পারেচারে আসবো, মেল্টিং পয়েন্ট মানে হলো যেখানে লিকুইড সলিডিফিকেশন হচ্ছে, লিকুইড থেকে সলিড ট্রান্সফার হচ্ছে মানে কি, যেখানে দুইটা ফেজই একসাথে আছে, দুইটা ফেজই একসাথে আছে এবং তাদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম মেইনটেইন করছে। মেল্টিং পয়েন্ট মানে হলো অ্যাট ইকুইলিব্রিয়াম বিটুইন দ্য লিকুইড এন্ড সলিড স্টেট। সো ইকুইলিব্রিয়াম যদি থাকে তাহলে দুইটা এনার্জি সমান হবে। সো আলটিমেটলি আমরা যেটা দেখতেছি, যত টেম্পারেচার যাবে, ঘটনা যেটা ঘটছে, যত নিচে দিকে যাব, লিকুইড উইথ দ্য আনস্টেবল ওয়ান, লিকুইড আনস্টেবল হতে থাকবে কন্টিনিউয়াসলি, এবং সলিড স্টেবল হতে থাকবে কন্টিনিউয়াসলি। সব সলিড এটা নিচে আসতে থাকবে এবং লিকুইড এটা উপর দিকে উঠতে থাকবে। সো মেল্টিং পয়েন্টে যেয়ে নিয়ে এই দুইটা পয়েন্ট একসাথে মিলে যাবে, কিন্তু তারপরেও যদি দেখি এখান থেকে শুরু করে পুরাটা লাইনের মধ্যে আমরা পাবো লিকুইড, শুধু এই জায়গাটার মধ্যে সলিড লিকুইড একসাথে আছে। সো তাহলে পরে আমরা লিকুইডের লাইন এখনো নিচে আছে আমরা ধরে নিতে পারি। সো লিকুইডের লাইন আমরা আঁকলাম, এবং সলিড লাইন আঁকার সময় আমরা এইভাবে সলিড দিলাম, ঠিক আছে? সো দিস ইজ সলিড and this is liquid, এবং এই পার্টিকুলার পয়েন্টে দুইটা একসাথে মিলে গেছে। সো দিস ইজ দ্য মেল্টিং পয়েন্ট। সো দিস ইজ টিএম এ, আমরা সেটা দিয়ে নোট করতে পারি। এবং so this is our GX diagram at TA. T2 টেম্পারেচারে যদি চিন্তা করি, তাহলে T2 টেম্পারেচারে কি হচ্ছে, so this is A, this is B, এবং এটা T2 টেম্পারেচার আছে। সো T2 টেম্পারেচারে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা অলরেডি যেটা সলিড হয়ে গেছে, সো এইটুকু জায়গার মধ্যে পুরাটাই আছে সলিড, এইটুকু জায়গার মধ্যে সলিড প্লাস লিকুইড, এইটুকু জায়গার মধ্যে লিকুইড, ঠিক আছে? তো তার মানে এখানে যেহেতু সলিড স্টেবল হয়ে গেছে, তার মানে লিকুইড আনস্টেবল হয়ে গেছে, লিকুইডের লাইন, তার মানে এই লিকুইডের উঠতে উঠতে উপরে উঠে গেছে বিটুইন দিস টু পয়েন্ট। আমরা আগে এই দুইটা পয়েন্টকে একটু লোকেট করি। সো আমরা একটা হালকা লাইন টেনে, সো দিস ইজ আওয়ার ফার্স্ট লাইন, যেটা পয়েন্ট বি দিয়ে ডিনোট করেছে, দিস ইজ আওয়ার সেকেন্ড লাইন, এটা সি, এটা বি। ওকে, সো এই পয়েন্ট থেকে শুরু করে আগের পর্যন্ত
সলিড উড বি দ্য স্টেবল ফেজ, এখানে সলিড স্টেবল ফেজ আছে, এখানে সলিড একসাথে থাকবে, এখানে লিকুইড লিকুইড ইজ দ্য স্টেবল ফেজ। তো যখন দুটো ফেজ একসাথে থাকে ইন দ্য ফেজ ডায়াগ্রাম, তখন বলা হয় যে জিএক্স ডায়াগ্রামের মধ্যে একটা ক্রসওভার হয় বিটুইন দ্য টু ফেজেস। সো তাহলে পরে আমরা এখানে একটা ট্যানজেন্ট ড্র করব। সো ট্যানজেন্টটা যে কোনো রকম হতে পারে। সো মনে করো দিস ইজ আওয়ার ট্যানজেন্ট লাইন। ট্যানজেন্ট লাইন হলে প্রথমে সলিড, এখানে যদি সলিড স্টেবল ফেজ, সো সলিড এখানে আমরা একটা ডায়াগ্রাম আঁকলাম, সলিডের লাইন এরকম একটা পাতলা লাইন হবে। এইখান থেকে আমরা লিকুইডের লাইন আঁকলাম, এখানে লিকুইডের পয়েন্ট টেনে চলে গেল, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার সলিড লাইন, সলিড, এটা হলো লিকুইড লাইন। তাহলে এখান থেকে বিটুইন দিস টু পয়েন্ট সলিড লাইন নিচে আছে, লিকুইড লাইন আছে, সো এখানে আমাদের সলিড ফেজ স্টেবল। আর এইখানে বিটুইন দিস টু পয়েন্ট লিকুইড লাইন, এটা হলো লিকুইড লাইন, সো লিকুইড লাইন নিচে আছে, সো সলিডের চেয়ে, সো লিকুইড উইল বি দ্য স্টেবল ফেজ। আর এইখানে দুইটার মধ্যে ক্রসওভার, দুইটা পয়েন্টের মধ্যে দুইটা ফেজ একসাথে থাকবে, সেখানে থাকবে সলিড প্লাস লিকুইড। তো এই হলো আমাদের যেখানে ক্রসওভার হয় সেই সমস্ত জায়গায় একটা ডায়াগ্রাম। থার্ডলি, সরি, এখন মেল্টিং পয়েন্ট অফ বি তে যদি আঁকি, এখানে আঁকি, so again this is AB, এটা হলো T, মেল্টিং পয়েন্ট বি তে আছি আমরা। তো মেল্টিং পয়েন্ট বি তে কি হবে, জাস্ট এই মেল্টিং পয়েন্ট এর উল্টাটা হবে, কারণ এখান থেকে এই পর্যন্ত পুরোটা সলিড হয়ে গেছে অলরেডি, শুধু এই জায়গাটায় বাকি আছে। তো এই জায়গাটার মধ্যে সলিড লিকুইড একসাথে থাকবে, আর এই লাইনের পুরোটা সলিড নিচে থাকবে এবং লিকুইড উপরে চলে যাবে। তো আমাদের ডায়াগ্রামটা তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে, এই ধরনের কিছু একটা হলো, আর লিকুইড লাইন উপরে চলে গেছে, এই জায়গাটা মিলে গেল, ঠিক আছে। সো এটা হবে সলিডের লাইন, এটা হবে লিকুইডের লাইন, ঠিক আছে। তো যেহেতু পুরোটা সলিড আছে, সেখানে আমাদের পুরোটা ফেজে সলিড এবং এটা পুরোটা লিকুইড। সো এটা গেল মেল্টিং পয়েন্ট এ তে। এন্ড দেন T3 যদি চিন্তা করি, এখানে যেটা আছে, সো এ বি, এটা হলো T3 তে আমরা ডায়াগ্রাম, T3 এক্স্যাক্টলি অপোজিট টু T1, যেখানে পুরোটা জায়গা জুড়েই আছে সলিড এবং তার উপরে পুরোটা জায়গা জুড়ে লিকুইড। সো দিস ইজ লিকুইড, দিস ইজ সলিড। সো ফিনিশ হয়ে গেল। সো দিস ইজ দ্য জিএক্স ডায়াগ্রাম অফ কমপ্লিটলি মেসেবল সিস্টেম, কমপ্লিটলি মেসেবল বাইনারি এবি সিস্টেম, যেখানে সলিড যেটা ফর্ম করে, একটাই সলিড ফর্ম করে থ্রু আউট দ্য কম্পোজিশন, যেটা সিঙ্গেল ফেজ আলফা, আর উপরে লিকুইড আছে। দেন আমরা এই ধরনের ডায়াগ্রাম দেখেছিলাম, পার্শিয়ালি মিসিবল সিস্টেম বলেছিলাম, কোথায় গেল, লিমিটেড, এখানে লিমিটেড সলিড সলিবিলিটি, ঠিক আছে, এবং যেখানে একটা ইউটেকটিক পয়েন্ট আছে। ইউটেকটিক পয়েন্ট হলো কোনটা, দিস পয়েন্ট ইজ দ্য ইউটেকটিক পয়েন্ট। এবং ইউটেকটিক পয়েন্টের মধ্যে আমরা বলেছিলাম যে লিকুইড একসাথে ডিউরিং কুলিং, যদি কুলিং চিন্তা করি, তাহলে দুইটা মিক্সচার অফ টু সলিড ফেজেস আলফা এবং বিটা, দুইটা মিক্সচার হিসেবে ফর্ম করে, এবং এই মিক্সচারটাকে বলে ইউটেকটিক, ঠিক আছে। সো দিস ইজ দ্য ইউটেকটিক মিক্সচার। সো এই ধরনের রিঅ্যাকশন হয় এট দিস কম্পোজিশন, যখন লিকুইড কম্পোজিশন যখন এই পয়েন্টে থাকবে। সো এই হলো ইউটেকটিক পয়েন্টের মূল বৈশিষ্ট্য। তো এখন আমরা ডায়াগ্রামগুলো যদি আঁকি, ফার্স্টলি T1 টেম্পারেচারে ডায়াগ্রাম যদি আঁকি, সো এবি এখানে আছে, T1 টেম্পারেচার যদি আঁকি, বাই দ্য ওয়ে এক্স বি এটা আর আমি দেখাচ্ছি না, তোমরা আঁকার সময় অবশ্যই পুরাটা এই পুরা তিনটাই কনসিডার করবা। তাহলে এখানে ডেল্টা জি এম এর মতো আসলো। সো এখন এই জিএক্স ডায়াগ্রাম আঁকার সময় এই সিস্টেমে কয়টা লাইন আঁকতে হবে, আমাদের ফেজ আছে কয়টা, লিকুইড একটা ফেজ আছে, আলফা একটা ফেজ আছে, বিটা একটা ফেজ আছে। সো টোটাল তিনটা ফেজ আছে। সো তিনটা ফেজের আমাদের ফ্রি এনার্জি ডায়াগ্রাম আঁকতে হবে, ঠিক আছে। সো ফর দ্য T1 টেম্পারেচার, পুরোটা স্ট্রাকচার জুড়েই, পুরোটা কম্পোজিশন জুড়েই লিকুইড ইজ দ্য স্টেবল ফেজ। সো লিকুইডের লাইন নিচে থাকবে, আর যদি আলফার লাইন নিচে থাকবে না বিটার লাইন নিচে থাকবে, সেটা যদি কিভাবে লিখবা ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, কারণ আমরা যেহেতু কম্পারিজন করতেছি, যে ফেজ নিচে থাকবে সেটা স্টেবল ফেজ। তারপরেও আমরা একটা হিন্ট দিতে পারি যে মেল্টিং পয়েন্ট যেহেতু এর উপরে আছে, বির নিচে আছে, সো এইটা এখনো হাইলি আনস্টেবল, তার মানে এর এনার্জি এখনো বেশি থাকবে। তো পয়েন্ট বির জায়গায় লাইনগুলো একটু উপরে উঠতে হবে, নিচে লাইনগুলো নিচে হবে।
সো ফার্স্টলি আমরা আগে লিকুইডটা আঁকি। সো দিস ইজ আওয়ার লিকুইড লাইন গেল, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার লিকুইড লাইন। সলিডের লাইন, এটা আমরা বলছি আলফাটা একটু আনস্টেবল হবে বেশি, কারণ যেহেতু মেল্টিং কাছাকাছি চলে গেছে, তো আলফাটা একটু নিচে দিলাম। সো দিস ইজ আলফা লাইন, এবং বিটা লাইনটা আর একটু উপরে দিতে হবে। সো দিস ইজ বিটা লাইন, ঠিক আছে। পুরোটা রাখলেও চলে, কোনো অসুবিধা নেই, জাস্ট আমাদের দেখালে পরে চলবে। সো দিস ইজ আলফা, দিস ইজ বিটা, and this is the liquid. Liquid line, the stable line throughout the structure, throughout the composition. সেকেন্ডলি যেটা আসতেছে সেটা হলো T2 টেম্পারেচার। T2 টেম্পারেচার হলো যেখানে কিছু আলফা অলরেডি সলিড ফর্ম করে গেছে, এই জায়গাটার মধ্যে একটা মিক্সচার আছে এবং এটা পুরাটা লিকুইড আছে। তার মানে হলো লিকুইড লাইন আস্তে আস্তে উপর দিকে উঠতেছে, বাকি দুটো লাইন নিচের দিকে নামতেছে, স্টেবল হচ্ছে, এবং এই জায়গাটার মধ্যে অলরেডি সলিড হয়ে গেছে। সো এইটুকুর মধ্যে আলফা লাইন নিচে থাকবে এবং এইখানে লিকুইড লাইন নিচে থাকবে, বিটা এখনো শোতে নাই, সো বিটা এখনো উপরে থাকবে। আর এইটুকু পয়েন্টের মধ্যে একটা ক্রসওভার হবে বিটুইন দ্য আলফা লাইন এন্ড লিকুইড লাইন। সো আমরা প্রথমে এইটার কম্পোজিশনটা খুঁজে বের করবো এখান থেকে, এই কম্পোজিশনটা খুঁজে বের করবো এখান থেকে, এবং তারপরে আমাদের কম্পোজিশনের লাইনটাকে ড্র করতে হবে। সো এটা যদি হয়, এটা হলো আমরা করতেছি T2 টেম্পারেচার। সো T2 টেম্পারেচারের মধ্যে আগে কম্পোজিশনগুলো একটু ড্র করি। সো এই মনে করো দিস ইজ আওয়ার কম্পোজিশন, আরেকটা কম্পোজিশন আমরা রাখলাম এটা। So this is a composition line, এইটুকুর মধ্যে একটা টেনজেন্ট হবে। সো আমরা একটা টেনজেন্টের জন্য একটা লাইন ড্র করলাম, ঠিক আছে। তারপরে এই নিচে হলো পুরোটা আলফা স্টেবল, সুতরাং প্রথম লাইনটা হবে আলফা লাইন। সো এটা চলে গেল, এবং তারপরে লিকুইড লাইন উইল স্টেবল ওয়ান। সো আমাদের লিকুইড এখান থেকে শুরু করে টেনজেন্ট হবে এই জায়গাটার মধ্যে। সো এটা হলো এই পয়েন্টে টেনজেন্ট হলো, এবং তারপরে বিটা এখানে কোথাও আছে হবে। So this is probably beta. Okay, so this is beta, this is alpha, and this is liquid. So এইটুকু জায়গার মধ্যে থাকবে আলফা, এইটুকুর মধ্যে থাকবে আলফা প্লাস বিটা, সরি আলফা প্লাস লিকুইড, এইটুকুর মধ্যে থাকবে লিকুইড, বিটা নাই এখন। সো আলফা, আলফা প্লাস লিকুইড, লিকুইড। সো পরেরটা যদি আঁকি, T3 লাইন যদি আঁকি, P3 লাইনের মধ্যে আমাদের দুইটা টু ফেজ জোন আছে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা, ঠিক আছে, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা। এখান থেকে এই পর্যন্ত আলফা স্টেবল, এখানে দুইটা ফেজ একসাথে থাকছে। এখান থেকে এই পর্যন্ত লিকুইড স্টেবল, এখানে বিটা প্লাস লিকুইড থাকবে, এখানে বিটা ফেজ থাকবে। সো বিটা এখানে অলরেডি ফর্ম করা শুরু করা গেছে। তাহলে আমাদের দুইটা যেহেতু টু ফেজ জোন আছে, সো দুই জায়গায় দুইটা ক্রসওভার হবে, এবং ক্রসওভার মধ্যে লিকুইড ফেজটা কমন, এখানেও কমন, এখানে কমন। সো একটা লিকুইড লাইনের মধ্যেই দুই পয়েন্টে দুইটা ট্যানজেন্ট রাখতে হবে। সো এটা আঁকাটা একটু ট্রিকি, বাট মোটামুটি আমাদের আগের কম্পোজিশন গুলো ড্র করি। সো দিস ইজ আওয়ার কম্পোজিশন, ফার্স্ট ওয়ান, দিস ইজ সেকেন্ড ওয়ান, তারপর এটা হলো থার্ড ওয়ান, এবং এটা হলো ফোর্থ ওয়ান। সো এটা গেল। সো এখানে টেনজেন্টের জন্য একটা লাইন ড্র করলাম। সো দিস ইজ একটা লাইন, এখানে আরেকটা লাইন দিলাম। এখন প্রথমে এখানে আলফা স্টেবল, সো আমরা এখানে আলফা দিলাম, এখান থেকে সেই পয়েন্ট আলফা চলে গেল, ঠিক আছে। তারপরে এদিকে বিটা, সেখান থেকে আমরা বিটার লাইন আঁকলাম, এখানে বিটাতে চলে গেল, ঠিক আছে। সো এটা হলো বিটা, এটা হলো আলফা, এন্ড লিকুইডটা এই দুই জায়গায় টেনজেন্ট হবে। সো লিকুইডের লাইনটা একটু কেয়ারফুলি করতে হবে, এটা একটু ডিফিকাল্ট, সরি উপরে উঠে যেতে হবে, এটা উপরে চলে গেল, ঠিক আছে। সো তাহলে এখানে এই দুইটা জায়গায় ট্যানজেন্ট হলো, আর এখানে থেকে এই দুটো ট্যানজেন্ট হলো। তাহলে এই জায়গাটার মধ্যে আলফা, এই জায়গাটার মধ্যে আলফা প্লাস লিকুইড, এটার মধ্যে 100% লিকুইড, লিকুইড এখানে দুইটা সবার নিচে আছে, তিনটার মধ্যে এখানে হবে বিটা প্লাস লিকুইড, আর এখানে হবে বিটা, ঠিক আছে। সো আলফা, আলফা প্লাস লিকুইড, পুরাটা লিকুইড, বিটা প্লাস লিকুইড, বিটা। Okay, so now let's talk about point T4. T4 টা হলো eutectic temperature indicate করছে, তাই তো? T4 also temperature of eutectic point. So this is eutectic point, এবং এই টেম্পারেচারটাকে বলে eutectic temperature. So this is also TE.
ঠিক আছে। এখন ইউটেড টেম্পারেচারে কি হয়, ইউটেড টেম্পারেচারে এই ধরনের রিঅ্যাকশন হয়। এই ধরনের রিঅ্যাকশন যদি থাকে তার মানে লিকুইড, আলফা এবং বিটা তিনটারই এনার্জি সমান, যেহেতু তিনটা ফেজই একসাথে আছে। রিঅ্যাকশন হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না টেম্পারেচার নিচে না যাবে ততক্ষণ পর্যন্ত রিঅ্যাকশন কমপ্লিট হবে না। রিঅ্যাকশন কমপ্লিট হলে লিকুইড ফেজ ভ্যানিশ হয়ে যাবে, কারণ তখন পুরোটাই সলিড ফেজ পাবো। কিন্তু এট দিস পার্টিকুলার টেম্পারেচার রিঅ্যাকশন হচ্ছে, যেহেতু রিঅ্যাকশন হচ্ছে সুতরাং এই তিনটা ফেজ কোএক্সিস্ট করছে, সো ফ্রি এনার্জি অফ দিস থ্রি ফেজ শুড বি ইকুয়াল। তো তাইলে পরে আমরা সাধারণত তাহলে টেনজেন্ট ড্র করতে গেলে পরে আমরা এই কম্পোজিশন, এই কম্পোজিশন, এই কম্পোজিশন তিনটা পয়েন্টের মধ্যে আমরা একটা টেনজেন্ট ড্র করব। ঠিক আছে। সো লেটস সে টেনজেন্টটা যদি এরকম হয়, আমাদের পয়েন্টস গুলো আগে ডিলিট করি। সো দিস ইজ কম্পোজিশন প্রথমটা, দিস ইজ মাঝখানে কম্পোজিশন এন্ড এন্ড কম্পোজিশন। ঠিক আছে। সো এই পয়েন্টের এদিকে পুরাটা আলফা, সো প্রথমে তাহলে আলফা লাইন আসবে। সো আমরা আলফা আঁকলাম। ঠিক আছে। সেকেন্ড হলো এখান থেকে এই পর্যন্ত হলো পুরাটা বিটা ফেজ আছে, সো বিটার জন্য লাইন আঁকলাম। ঠিক আছে। ঠিক আছে। আর ইউটেকটিভ পয়েন্টের জন্য লিকুইডের লাইন আঁকতে হবে। সো এই জায়গাটা গেল লিকুইডের কম্পোজিশন। সো এটা হলো আলফা ফেজ, এটা হলো বিটা ফেজ এবং এটা হলো লিকুইড ফেজ। তাহলে খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত হলো আলফার জোন, যেহেতু আলফা নিচে আছে, এখান থেকে এই পর্যন্ত বিটার জোন, যেহেতু বিটার লাইন নিচে আছে, এবং এইটা তিনটা একসাথে ক্রসওভার আছে। তো তিনটাই সমান, এবং যার জন্য এখানে থাকবে হলো লিকুইড আলফা প্লাস বিটা, এই তিনটা ফেজ একসাথে থাকবে। ঠিক আছে। and then finally T5 যদি কনসিডার করি, এ বি, এটা হলো T5, T5 এর মধ্যে দুইটা পয়েন্ট এখানে আছে, এই দুটো পয়েন্টের জন্য হলো আলফা প্লাস বিটা, এখানে আলফা এখানে বিটা। লিকুইড ডাজন্ট এক্সিস্ট, লিকুইড হাইলি আনস্টেবল হয়ে গেছে, সো লিকুইড উপরে উঠে গেছে, সো দিস ইজ দ্য লিকুইড। এন্ড এই দুইটা, যেহেতু এখানে দুইটা ফেজ আছে, সো এখানে একটা ক্রসওভার হবে, এই ধরনের একটা টেনজেন্ট লাইন আমরা ড্র করলাম। সো কম্পোজিশন, এটা হলো কম্পোজিশনের প্রথমটা, এটা হলো সেকেন্ড কম্পোজিশন। আঁকা একটু বাঁকা টাকা হচ্ছে, কিন্তু কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। সো আমাদের প্রথমে আলফা লাইন আঁকবো। সো এটা হলো এখান থেকে শুরু করে আলফা লাইন গেল, এখান থেকে এই পর্যন্ত শুরু করে বিটা লাইন। সো দিস ইজ আলফা, দিস ইজ বিটা, দিস ইজ লিকুইড। এখানে পুরোটার মধ্যে আলফা স্টেবল, এই পর্যন্ত থেকে পর্যন্ত, সো দিস ইজ আলফা। এখান থেকে এই পর্যন্ত বিটা স্টেবল, দিস ইজ বিটা, এখানে আলফা প্লাস বিটা একসাথে। ওকে। So this is a free energy composition diagram for eutectic system having partial solid equilibrium. ঠিক আছে। Then same diagram, এই diagramটা exactly same। দেখো এখানে diagramের সাথে কম্পেয়ার করো, এখানে আলফা, এখানে একটা আলফা আছে, এখানে বিটা আছে, এখানে লিকুইড প্লাস সলিড মিক্সচার, লিকুইড প্লাস সলিড মিক্সচার, নিচে দুইটা সলিড মিক্সচার, উপরে লিকুইড। এখানেও তাই আছে, একটা লিকুইড, এখানে একটা আলফা ছিল, এখানে বিটা ছিল, কিন্তু এখানে দুইটাই আলফা লেখা হয়েছে, এখানে আলফা প্রাইম দেওয়া হয়েছে, এখানে আলফা ডাবল প্রাইম দেওয়া হয়েছে। এখানে আলফা প্রাইম প্লাস লিকুইড, এখানে আগে ছিল আলফা প্লাস লিকুইড, এখানে বিটা প্লাস লিকুইড ছিল, এখানে আলফা ডাবল প্রাইম হয়েছে। সো এইখানে তাহলে তফাৎটা কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আলফা প্রাইম এন্ড আলফা ডাবল প্রাইম? ঠিক আছে। সো ফার্স্টলি কনসিডার করতে হবে দে হ্যাভ বোথ সেম ক্রিস্টাল স্ট্রাকচার। ঠিক আছে। সেম ক্রিস্টাল স্ট্রাকচার হওয়ার কারণে, সেম ক্রিস্টাল হওয়ার কারণেই তাদেরকে সেম লেটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। ইফ দে হ্যাভ ডিফারেন্ট ক্রিস্টাল স্ট্রাকচার, তাহলে তাদেরকে ডিফারেন্ট ডেজিগনেশন দিতে হতো, আলফা, বিটা, আলফা, গামা, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। সো যেহেতু সেম ক্রিস্টাল স্ট্রাকচার, সেই জন্য এখানে আলফা দিয়ে লেখা হয়েছে, তবে সেম ক্রিস্টাল প্রবাবলি ওরিয়েন্টেশন ডিফারেন্ট, প্রবাবলি সামথিং ভেরি স্মল মাইনর চেঞ্জ হয়েছে, হয়তো ডিসঅর্ডার অর্ডার হয়েছে, যার কারণে এখানে এই ধরনের ফেজের মধ্যে একটু মডিফিকেশন এসেছে। ঠিক আছে। তো এখানে আমরা এই আলফা প্রাইম এবং আলফা ডাবল প্রাইম দুটাকেই আমরা সেম আলফা হিসেবে ট্রিট করব। ঠিক আছে। সেম, যেহেতু সেম স্ট্রাকচার। সো বেসিক্যালি তাইলে এখানে সেম ফেজ আছে আলফা, এখানে আছে লিকুইড। সো আমাদের ডায়াগ্রাম আঁকার সময় আমাদেরকে এখানে তিনটা লাইন আঁকার দরকার নেই, এখানে দুইটা লাইন আঁকতে হবে। ঠিক আছে। আগের মতোই সবকিছু আগের মতো হবে। মনে করো T1 এ যদি আমি আঁকি, তো T1 এ যদি আঁকি, তাহলে পরে প্রথমে কি ছিল, প্রথমে এখানে লিকুইড স্টেবল, তো লিকুইডের জন্য লিকুইডটা নিচে হবে। ঠিক আছে। এখন আলফা লাইনটা আমরা আঁকার সময় একটু খেয়াল করো, এখানে এ যেহেতু মেল্টিং পয়েন্ট হাই, বি যেহেতু মেল্টিং পয়েন্ট লো, সো বিটা
অনেক বেশি আনস্টেবল পাবে। সো আলফা আঁকার সময় নর্মালি এরকম ভাবে আঁকতে হবে। ঠিক আছে, এটা একটু উপরে চলে যায়, যেহেতু বি মেল্টিং পয়েন্ট হাই, এটা বি, এটা এ, এর জন্য এটা একটু বেশি আনস্টেবল, এটা ফিনাইল একটু কম থাকবে। একই লাইন একটু এই জায়গাটার মধ্যে একটা আনস্টেবিলিটি শো করে, এখানে বেন্ড্রে, এটা আলফা। সো দিস ইজ আলফা এন্ড দিস ইজ লিকুইড। ঠিক আছে, সেকেন্ডটা একটু দেখাই। সেকেন্ডটা কি হচ্ছে, সেকেন্ডটার মধ্যে T2, T2 এর মধ্যে আগের মতোই লিকুইড ফেজ এখন আস্তে আস্তে আনস্টেবল হতে থাকবে, উপর দিকে উঠতে থাকবে। সো যদি মনে করি এটা লিকুইড ফেজ, এবং এই দুইটার মধ্যে একটা ক্রস ওভার হবে। সো দুইটা পয়েন্ট আমি নোট করি। সো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। সো টেনজেন্ট হবে বিটুইন, যেহেতু এখানে কি হচ্ছে, এখানে আলফা ফেজ স্টেবল, সো আমরা টেনজেন্ট, এখানে টেনজেন্ট হচ্ছে, ইনফ্যাক্ট টেনজেন্ট আগে আসলে ভালো হতো। এনিওয়ে, সো এটা যে টেনজেন্ট করছে, সো এইটা হবে হলো আলফা লাইন, এটা উপর উঠে যেয়ে এরকম ভাবে চলে যাবে। এখন ওইটার সাথে মিট করবে না, উপরে চলে যাবে, কারণ মিট করলে পরেই এরা সেম কম্পোজিশন, সেম জিতে চলে আসলো। ঠিক আছে, দুইটাই স্টেবল হয়ে যাবে। যেহেতু এখান থেকে এই পর্যন্ত পুরাটাই লিকুইড, সো লিকুইডটা পুরাটাই নিচে থাকবে, আলফা লাইন অবশ্যই উপরে থাকবে। সো এটা হলো আলফা, এটা হলো লিকুইডের লাইন। সো লিকুইড এই দুইটা জায়গার মধ্যে যেহেতু একটা ক্রসওভার হচ্ছে বিটুইন দ্য জি লাইনস, সেখানে আলফা প্লাস লিকুইড একসাথে থাকবে, এখানে লিকুইড ফেজ একসাথে থাকবে একটা, আর এই জায়গাটা আলফা স্টেবল ফেজ। যখন এইটা আঁকবো, শুধু 3 নম্বরটাই আঁকে দেখাই। 3 নম্বরটা যখন আঁকবো T3-তে, T3 আঁকতে গেলে পরে দুইটা ক্রস ওভার হবে। সো আমি দুইটা টেম্পারেচার, 4টা টেম্পারেচার ইনফ্যাক্ট। সো এখানে একটা হচ্ছে, so these are the 4 temperatures. So এখানে একটা ক্রসওভার হবে, ট্যানজেন্ট গেল, এখানে একটা ট্যানজেন্ট যাবে। প্রথমে আমরা যদি আলফা লাইনটা আঁকি, সো এখান থেকে আলফা লাইন, ওকে, আপাতত এরকম রেখে দিলাম। এখানে আলফা ডাবল পয়েন্ট ছিল, এটা আলফা হবে, এখান থেকেও লাইনটা যাবে, এখান থেকে লাইন দিয়ে এই জায়গায় দিয়ে। তো আগেরটাই ছিল কি, আগেরটাই ছিল এরকম ভাবে আলফা লাইন ছিল, এরকম ভাবে বিটা লাইন ছিল, কিন্তু যেহেতু দুটো সেম ফেজ, সেম ফেজটাই এনার্জি এরকম চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আর লিকুইডের জন্য এখানে একটা লিকুইডের পয়েন্টস, এখানে টেনজেন্ট থেকে শুরু হবে, এখানে একটা টেনজেন্ট হবে, এখানে একটা টেনজেন্ট হয়ে চলে যাবে। সো দিস ইজ লিকুইড লাইন, দিস ইজ আলফা লাইন। সো এখানে আমরা পাবো হলো আলফা প্রাইম, এখানে আলফা প্লাস লিকুইড, এখানে হবে হলো আলফা ডাবল প্রাইম প্লাস লিকুইড, এখানে আলফা ডাবল প্রাইম, আর এই জায়গার মধ্যে লিকুইড। ঠিক আছে, সো দ্যাটস হাউ ডায়াগ্রাম চেঞ্জেস। সো আমাদের এই প্রথমটা, এটার থেকে এটার তফাৎটা হলো যে যদি এখানে লেখা আছে সিমিলার ক্রিস্টাল স্ট্রাকচার, সিমিলার ক্রিস্টাল স্ট্রাকচার, তো আলফা এবং আলফা আলফা ডাবল প্রাইম এবং আলফা প্রাইমের মধ্যে সিমিলার ক্রিস্টাল স্ট্রাকচার আছে, যার কারণে আমরা এখানে আলফা প্রাইম এবং আলফা ডাবল প্রাইমকে একটা ফেজ আলফা হিসেবে ট্রিট করছি, এবং তার জন্য আমরা একটা লাইন, তো সলিডের বেলায় শুধু একটা লাইন আঁকবো, লিকুইডের বেলায় একটা লাইন আঁকবো, এবং দুটার মধ্যে জাস্ট মাঝখানে এরকম বেন্ড করে অ্যাজ ইউজুয়াল আগের গ্রাফটা যেভাবে করেছি সেটা আঁকবো। সো এটা গেল। মাঝে মাঝে আমরা বলেছিলাম যে লিমিটেড একটা মিসিবিলিটি গ্যাপ ফর্ম করে। মিসিবিলিটি গ্যাপ মানে হলো সলিড অবস্থায় যে নিয়ে তারা একটু মডিফাই হয়ে যায়। ঠিক আছে, একটু আগে আমরা আলফা আলফা ডাবল প্রাইম যেটা দেখেছি, এই ধরনের জিনিসটা হতে পারে। ঠিক আছে, আলফা অরিজিনাল আলফা ফর্ম করে, কিন্তু যখন লিকুইড, যখন আলফা লো টেম্পারেচার চলে যায়, তখন তাদের মধ্যে একটা অর্ডার ডিসঅর্ডার ট্রান্সফরমেশন হয়, এবং অ্যাজ এ রেজাল্ট আলফাটা দুইটা ফেজে চেঞ্জ হয়ে যায়, আলফা এবং আলফা ডাবল প্রাইম, আলফা প্রাইম আলফা ডাবল প্রাইম। সেই সমস্ত ক্ষেত্রে এই যে জায়গাটা যেটা আছে, এই জায়গাটাকে বলে মিসিবিলিটি গ্যাপ। মিসিবিলিটি গ্যাপ, মিসিবিলিটি মানে সলিবিলিটি। তো আলফার মধ্যে একটা সলিবিলিটি গ্যাপ ফর্ম করলো, কারণ এখানে দুইটা ফেজ হলো, অ্যাজ ইফ আলফা থেকে আরেকটা আলফা আরেকটা ফেজ প্রিসিপিটেট হয়ে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে বলে সলিবিলিটি গ্যাপ বা মিসিবিলিটি গ্যাপ। এই ধরনের স্ট্রাকচার ফর্ম করে, এই যে সেম দেখো, খেয়াল করো, আমরা সলিডের জন্য একটা লাইনই এঁকেছি, তার মানে এই T3 টেম্পারেচারে যদি কোনো লাইন প্লট করি, দিস ইজ T3 বেসিক্যালি, T3 লাইনের মধ্যে টেম্পারেচার, সরি জিএক্স ডায়াগ্রাম আঁকলে পরে এখান থেকে এই পর্যন্ত শুরু করে পিওর আলফা লাইন, এখান থেকে এই পর্যন্ত হলো একটা সলিবিলিটি ক্যাপচার করবে, এখানে আবার পিওর আলফা।
লিকুইডে কোনো এক্সিস্ট করে না, কারণ লিকুইড অনেক উপরে শেষ হয়ে গেছে। সো লিকুইড লাইন উপরে আছে, সলিড লাইনের মধ্যে এখানে একটা সলিড আর এই জায়গাটার মধ্যে আরেকটা সলিড ইন্ডিকেট করবে। বেসিক্যালি প্রবাবলি এটা আলফা ডাবল, প্রবাবলি না বলে এটা আলফা ডাবল প্রাইম আমরা বুঝাবো, এটা আলফা প্রাইম বুঝাবো, ঠিক আছে। এবং নিচের ফেজ এখান থেকে এই পর্যন্ত যে ফেজ যেটা আছে সেটা আলফা প্লাস আলফা ডাবল প্রাইম হিসেবে থাকবে। এখানে আলফা প্রাইম, এখানে আলফা ডাবল প্রাইম। তো এই হলো আমাদের মোটামুটি হাউ টু কনস্ট্রাক্ট GX ডায়াগ্রাম ফ্রম এ ফেজ ডায়াগ্রাম, ঠিক আছে। তো এটার উল্টাটাও হতে পারে, উল্টাটাও হতে পারে কি, যে তোমার GX ডায়াগ্রাম অনেকগুলো দেওয়া আছে, সেখান থেকে ফেজ ডায়াগ্রামটা আঁকো। আগে ফেজ ডায়াগ্রাম থেকে GX ডায়াগ্রাম করেছি, এখন GX ডায়াগ্রাম থেকে ফেজ ডায়াগ্রাম কি করে কনস্ট্রাক্ট করে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। তো এখানে দুইটা ইনফরমেশন আমাদের অতিরিক্ত আরো লাগার কথা ছিল, যেহেতু টেম্পারেচার আমরা মাত্র 5টা টেম্পারেচার ধরেছি এখানে। সো আমি প্রথম কলমটা একটু চেঞ্জ করি। So let's say this is our page, ঠিক আছে। তো এখানে 700 দেওয়া হয়েছে, 500 দেওয়া হয়েছে, এবং 700 মধ্যে দেখাচ্ছে লিকুইড পুরোটা, নিচে পুরোটা লিকুইড আছে, আলফা বিটা এখনো উপরে আছে, তার মানে এখনো মেল্টিং হয় নাই, মেল্টিং শুরু মানে সলিউশন শুরু হয় নাই। কিন্তু 500তে যায়নি, এখানে একটা সলিউশন অলরেডি শুরু হয়ে গেছে। সো কত টেম্পারেচার সলিউশন হবে, মেল্টিং পয়েন্ট অফ এ কত সেটা এখানে দেওয়া নেই, ঠিক আছে। তো এটা দেওয়া থাকে আমাদের জন্য সুবিধা হতো। এখানেও মেল্টিং পয়েন্ট বিটা এখানে আমরা কোথাও খুঁজে পাবো না, ঠিক আছে। তো এনিওয়ে আমরা যা আছে আমরা সেটাই বের করার চেষ্টা করি। এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা দেখব প্রতিটা টেম্পারেচারে কোন কোন জায়গায় কি কি ফেজ আছে, ঠিক আছে। সো প্রথমে আমরা ডায়াগ্রামটা ইটা করে নিই। তো এটা যদি 0 হয়, ঠিক আছে, 200, 400, এটা 600, আর এটা 700, ঠিক আছে। কম্পোজিশনের বেলা এটা যদি 20 ধরি, 40, 60, 80, ঠিক আছে। এটা হলো 100, এটা হলো 0। ওকে, সো ফার্স্ট GX ডায়াগ্রাম যেটা বলা আছে 700তে। সো 700 এর মধ্যে কি হচ্ছে, লিকুইড নিচে আছে, তার মানে পুরোটাই লিকুইড এখানে আছে। ওকে, কিছু করার নাই, নাথিং টু ডু উইথ ইট। দেন 500তে যেটা আছে, 500তে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আলফা ফেজ, এখান থেকে এই পর্যন্ত দুইটা ফেজ এক্সিস্ট করে, আর নিচে হলো পুরোটা সলিড। তো আমরা এই পয়েন্টগুলোকে খুঁজে বের করবো, পয়েন্টগুলোকে আমরা ফেজ ডায়াগ্রামের মধ্যে বসাবো। তো এটা হলো 5 এবং 20%। সো 5%, এটা হলো 10% হয়। তো 5% 500 ডিজিটে, 500 কোথায় গেল, এটা 500, সো এখানে 5%। সো এটা একটা পয়েন্ট আমরা নোট করে রাখলাম। আরেকটা হলো 20%, সো 20% এর জন্য এখানে একটা নোট করলাম। তো এই দুইটা পয়েন্টের মধ্যে দুইটা ফেজ এক্সিস্ট করবে, আর এর নিচে হলো পুরোটা আলফা। ওকে, দেন বাকিটা পুরোটা লিকুইড, শেষ হয়ে গেল। 400তে যেটা আছে 10 এবং 35-এর মধ্যে দুইটা ফেজ এক্সিস্ট করে। সো আমরা 10 ধরি। সো এটা হলো 10, 400-এর মধ্যে 10-এর জন্য একটা পয়েন্ট আসবে। সো দিস ইজ 10, লেটস সে। and then 35, 20, এটা হলো 30, 35 মনে করে এরকম করে একটা জায়গা। সো 35 গেল, আর ওদিকে আসতেছে 70 এবং 90। তো এটা হলো 90, তো সেম টেম্পারেচারে 90 এবং 70। তো এটা নোট করলাম। দেন 300-এর মধ্যে তিনটা ফেজ একসাথে কোএক্সিস্ট করছে, যেহেতু তিনটার মধ্যেই কমন ট্যানজেন্ট আছে। সো বেসিক্যালি এই পয়েন্টটা হলো একটা ইউটেকটিভ পয়েন্ট, কারণ ইউটেকটিভ পয়েন্টের মধ্যেই লিকুইড এবং দুইটা সলিড একসাথে থাকে। সো ইউটেকটিভ পয়েন্টটা কত, 300। সো 300-এর মধ্যে ইউটেকটিভ পয়েন্ট এক মাথা হবে 20%-এর মধ্যে, সো এটা 20%। ইউটেকটিভ পয়েন্টটা হলো বেসিক্যালি 50%-এর মধ্যে, আর আরেক মাথা হবে 80%-এর মধ্যে। সো এটা গেল। এন্ড লাস্ট যেটা আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, সেখানে আলফা বিটা একসাথে মিক্সচার হচ্ছে 15 এবং 85-এর মধ্যে। সো 100 ডিগ্রি সেন্টিগ্রেড 15 হলো এখানে, 85 হলো এখানে। তো এই হলো আমাদের মোটামুটি ডায়াগ্রাম। তো যেহেতু এটা ইউটেকটিভ পয়েন্ট, এটা ইউটিলিটি পয়েন্ট, তো ইউটিলিটি পয়েন্টে একটা হরাইজন্টাল লাইন হয়। তো দিস ইজ আওয়ার ফার্স্ট, এটা একটা হরাইজন্টাল লাইন গেল দুই মাথা থেকে। তারপর এখানে যে পয়েন্টস দেওয়া আছে, তার মানে এই পয়েন্টস গুলো হলো আমাদের সব লিকুইডাস পয়েন্ট, সরি সলিডাস পয়েন্ট, কারণ এর নিচে সব আলফা, এটা নিচে আলফা, এটার পাশে আলফা। তো আমরা এটাকে যদি মেল্টিং পয়েন্ট যদি জানা থাকতো, তাহলে মেল্টিং পয়েন্ট করতে এক্সট্রাপোলেট করতাম। যেহেতু 700-তে পুরোটা লিকুইড, তার মানে মেল্টিং পয়েন্টটা বেসিক্যালি 700-র নিচে। তো 700-র নিচে কোনো একটা টেম্পারেচার থেকে আমাদের এই লাইনটা প্লট করলাম, ঠিক আছে। এটা প্লট করে আমরা এখানে নিলাম। তারপর এখানেও তো একই অবস্থা, এখান থেকে এই পয়েন্টটা নিয়ে কোন একটা টেম্পারেচারে চলে গেল এটা, আর এদিকে নিচে যে নিয়ে এই দুইটা লাইন মিট করবে কোথাও,
এখান থেকে এই দুইটা পয়েন্ট মিট করবে, ঠিক আছে। আর এখানে এটা হলো উপরে লিকুইডাস লাইন, সো এটা লিকুইডাস লাইন গেল এখান থেকে লিকুইডাস লাইন। সো দিস ইজ আওয়ার ফেজ ডায়াগ্রাম, ঠিক আছে। সেখানে হলো আলফা, এখানে হলো বিটা, যেহেতু তিনটা লাইন দেওয়া আছে সো আলফা বিটা অলরেডি ওখানে বলেই দেওয়া আছে। সো দিস ইজ আলফা প্লাস লিকুইড, দিস ইজ বিটা প্লাস লিকুইড, দিস ইজ আলফা প্লাস বিটা, and this is liquid. So that's how আমরা সেই ইয়ার থেকে জিএক্স ডায়াগ্রাম থেকে ফেজ ডায়াগ্রাম কি করে ক্যালকুলেট করে, কিভাবে ডিটারমিন করে, সেটা আমরা উল্লেখ করলাম। বেসিক্যালি এই ধরনের জিনিসই হয়ে থাকে, তাই না? আমরা যখন থিওরিটিক্যাল ফেজ ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করি, তখন আমরা থিওরিটিক্যাল ফেজ ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করার সময় আলফার জন্য আমাদের একটা ইকুয়েশন থাকে। তো এই আলফা ফেজের জন্য আমরা একটা ইকুয়েশন তৈরি করি, জি আলফার একটা ইকুয়েশন তৈরি করি, বি এর জন্য জি বিটার একটা ইকুয়েশন তৈরি করি, এবং এল এর জন্য জি এল একটা ইকুয়েশন তৈরি করি। তো এই ইকুয়েশনের মধ্যে আমরা কম্পোজিশন, টেম্পারেচার এগুলো বসিয়ে বসিয়ে একটা পার্টিকুলার টেম্পারেচারে কম্পোজিশন ভ্যারি করে আমরা এই প্রতিটা লাইন ড্র করি, ঠিক আছে। তো এই লাইন ড্র করার পরে যে জায়গায় কাট অফ পয়েন্ট হয়, যেগুলো মিট করে, সেখানে সেই পয়েন্টস গুলো থেকে আমরা এই পয়েন্ট গুলো আইসোলেট বের করে ফেলি। তো তারপরে এখান থেকে ডায়াগ্রাম ড্র করি। So this is the theoretical modeling, sort of how to construct phase diagram from data information of the system. Okay, so আমাদের মনে হয় এই পর্যন্ত ছিল, আর কিছু ছিল না। সো এটা আমরা কনক্লুড করে দেই, যেহেতু তোমাদের থাকবে আমরা শেয়ার স্টপ করি। ওকে, দেন আমাদের আমরা যেটা করেছিলাম প্রবলেম সলভ করেছিলাম টিউটোরিয়াল ক্লাস। ওকে, অনেক সময় চলে গেছে। টিউটোরিয়াল ক্লাসের মধ্যে আমরা কয়টা টিউটোরিয়াল করেছিলাম তো মনে আছে? এটা মনে হয় আমরা শেষ করেছিলাম, এটাও শেষ করেছিলাম, এটা কি করেছিলাম মনে হয় না। এটা যদি না করে থাকি তাহলে আমরা কুইকলি এটা করে ফেলি। এখানে কি ছিল? The triple point of iodine occurs, so triple point composition দেওয়া আছে। The heat of fusion at the triple point সেটা বলা আছে। heat of fusion মানে ডেল্টা এইচ এ। So আমরা ডেল্টা এইচ এফ দেওয়া আছে, এইচ এফ এট। তারপরে বলা আছে ফলোইং প্রেসার ডাটা অ্যাভেলেবল ফর ডেল্টা এইচ এফ মানে হলো ইট ইজ সলিড টু লিকুইড ইকুইলিব্রিয়াম, সলিড ইকুইলিব্রিয়ামের জন্য দেওয়া আছে। ফলোইং ভেপার প্রেসার ডাটা অ্যাভেলেবল ফর সলিড আয়োডিন, তার মানে এই ডাটাগুলো যেটা দেওয়া আছে সেটা হলো সলিড টু গ্যাস ইকুইলিব্রিয়াম, এটা জন্য দেওয়া আছে। এস্টিমেট দ্য নরমাল বয়লিং পয়েন্ট অফ মলিকুলার আয়োডিন, বয়লিং পয়েন্ট, নরমাল বয়লিং পয়েন্ট, তা বয়লিং পয়েন্ট মানে হলো লিকুইড টু গ্যাস। সো তিনটা ডিফারেন্ট তোমার ইকুইলিব্রিয়াম লাইনের জন্য এই ইকুয়েশন কন্ডিশন গুলো বলা আছে, ঠিক আছে। সো নরমাল বয়লিং পয়েন্ট মলিকুলার লাইন হলো এই পয়েন্ট আছে, এই পয়েন্টের টেম্পারেচার আমাদের বের করতে বলেছে। মেল্টিং পয়েন্ট উল্লেখ করা আছে, হিট অফ ফিউশন এট দ্য ট্রিপল পয়েন্ট কিছু হিট অফ ফিউশন উল্লেখ করা নাই, এই পয়েন্টটা দেওয়া আছে, এই পয়েন্টটা দেওয়া আছে, ঠিক আছে। আর বাকিগুলো হিট অফ ফিউশনের কিছু ডেটা দেওয়া আছে। এই ডেটাটা কোন ডেটা? সলিড টু গ্যাস ইকুইলিব্রিয়াম। সলিড টু গ্যাস ইকুইলিব্রিয়ামের মধ্যে কয়েকটা ডেটা এরকম ভাবে কয়েকটা ডেটা উল্লেখ করা আছে, ঠিক আছে। সো এখন আমাদের যেটা করতে হবে, এইটা যদি বের করতে চাই, যেহেতু এটা লিকুইড টু গ্যাস ইকুইলিব্রিয়াম, সো লিকুইড টু গ্যাস ইকুইলিব্রিয়াম করতে গেলে পরে আমাদের ক্লাসেস ক্লাসিফিকেশনের ইন্ডিকেশন ফর্ম যেটা আছে, সো ln P2 by P1 is equal to minus delta H, এটা হলো লিকুইড টু গ্যাস, সো ডেল্টা H G বা ডেল্টা H V তুমি যা বলো, আর 1 by T2 minus 1 by T1. So that is our indicated form of Clapeyron equation. এবং এখানে আমাদের আমরা জানি 5টা ভেরিয়েবল আছে, তার মধ্যে 4টা ভেরিয়েবল আমাদের জানা থাকতে হবে। ফার্স্টলি যে পয়েন্টে বের করতে বলেছে সেই পয়েন্টটা হলো আমাদের T2 পয়েন্ট, সবসময় মনে রাখতে হবে। সো দিস ইজ আওয়ার T2 পয়েন্ট। এখন এই পয়েন্টের আমাদের ই জানা উচিত ছিল, ডেল্টা এই জানা উচিত ছিল, ঠিক আছে। এখন যেহেতু এটা ডেল্টা জানা নাই, তখন এটাকে আমাদের T1 হিসেবে ট্রিট করতে হবে, যেহেতু এইটার আমরা ডেল্টা এসে জানি। এখানে সবই দেখা আছে হিট অফ ফিউশন এট দ্য ট্রিপল পয়েন্ট, সো এই পয়েন্টে ডেল্টা জানা আছে। সো আমরা যেটা করবো তাহলে লন P2 যেটা হবে, P2 হলো P ট্রিপল পয়েন্ট, ঠিক আছে। আর P1 হলো নর্মাল বয়লিং পয়েন্ট, নর্মাল বয়লিং পয়েন্ট, নর্মাল মানে 1 অ্যাটমসফিয়ার, সো এটা হলো 1 অ্যাটমসফিয়ার। সো 1 পয়েন্টটা ধরলাম,
আর এইখানে এটা বের করতে হবে, এটা আমরা জানি না, মাইনাস ডেল্টা জি জানি না, ডেল্টা জিটা ট্রিপল পয়েন্ট বের করতে হবে, যেহেতু উপরে দুটা ট্রিপল পয়েন্ট আছে। আর আর এর ভ্যালু জানা আছে, এবং ওয়ান মাইনাস আর যেটা হবে টি টু, যেটা টি টুটাই হলো আমাদের ট্রিপল পয়েন্টে টি ট্রিপল পয়েন্ট মাইনাস 1/T1 যেটা আছে, T1টা হলো টিবি, যেটা আমাদের বের করতে হবে। So that is our equation. So firstly আমাদের যেটা কাজ সেটা হলো এটা আমাদের অলরেডি গিভেন, এটা অলরেডি গিভেন হলো যে এখানে দেওয়া আছে। সো শুধুমাত্র এই জিনিসটা বের করতে হবে, এবং এইটা ডেল্টা এইচ জি বের করতে গেলে পরে আমাদের ডেল্টা এইচ জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ এস, সরি ডেল্টা এইচ এস মাইনাস ডেল্টা এইচ এফ। তো এইটা দেওয়া আছে, এই জিনিসটা বের করতে হবে, এবং এইটা বের করতে গেলে আমাদের এই ধরনের একটা ইকুয়েশন লাগবে, এই যে ডেটা যেগুলো দেওয়া আছে। ফার্স্টলি আমরা যেটা করব সেটা হলো ফর সলিড গ্যাস ইকুইলিব্রিয়া আমরা ক্লাসের ইকুয়েশন, এই ইকুয়েশনটা বসাবো। তো এটা আমরা বসাই, ln P2/P1 is equal to minus delta H Z, এটা যেটা সলিড গ্যাস, সলিড গ্যাসের জন্য S লেখে, সাবলিমেশন। সো আর 1/T2 minus 1/T1। এখন এই ইকুয়েশনে তাহলে 2 কোনটা নিব, যেহেতু আমাদের ডেল্টা এইচ ট্রিপল পয়েন্ট বের করতে হবে, সো এইটাকে আমরা 2 হিসেবে ট্রিট করব। আর এখানে যত ভ্যালু আছে তার মধ্যে যে কোনো একটা ভ্যালু নিয়ে আমরা 1 কনসিডার করব, ঠিক আছে। সো লেটস সি ফার্স্ট ওয়ানটা যদি ধরি, তাহলে ln P2টা হলো P ট্রিপল পয়েন্ট, এবং P1টা আমরা ধরতেছি ভেপার প্রেসার, লেটস সে 2.67 kPa, এটা গেল ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা এইচ এস, এটা বের করব। আর এখানে এটা কিসে আছে, জুলসে আছে, সো এটাও জুলসে নিতে হবে, 8.314 জুলস মোল কে, এটা গেল। and then 1/T2, 2 হলো T ট্রিপল পয়েন্ট মাইনাস 1/T1, T1টা কত, এটা করসপন্ডিং 84 পয়েন্টস, এটা তাহলে বানাতে হবে। So 84.7 273 0.7 7 15 plus 3, so 357.7 k। So এইখান থেকে আলটিমেটলি তুমি ডেল্টা এস বের করবে, ডেল্টা এস বের করবে, এবং ডেল্টা এস বের করার পরে এখানে বসাবা, এখানে বসার পরে ডেল্টা এইচ এফ তোমার অলরেডি গিভেন 15.277। এটা করা আছে কিনা, তো এই ভ্যালুটা দেওয়া আছে হলো 103 কেপি, কোথায় পেয়েছিল 103 ঠিকই আছে। এটা এইটার জন্য আমরা বের করেছিলাম ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু 59674.45 জুলস পার মোল। সো এখানে তুমি যদি ভ্যালুগুলো বসাও 59674.45 আর মাইনাস হলো 15270 কিলো জুলসে আছে, সো জুলসে নিয়ে গেলাম, পুরোটাই জুলস পার মোলে হলো। সো এটা আনসার হবে হলো 444.45, এটা জুলস পার মোল। তো এই ভ্যালুটা তুমি যদি এখানে বসিয়ে দাও, বাকিগুলো একটু আমি লিখেই দিই। সো এটা হয় লন পি ট্রিপল পয়েন্ট আছে হলো 11.57 kPa, নিচেরটা 1 অ্যাটমসফিয়ার যেহেতু আছে এটা kPa তে নিতে হবে, 1 অ্যাটমসফিয়ার সমান সমান 101.3 kPa, সেটা গেল। এখানে দেওয়া আছে মাইনাস 44404.45, এটা জুলস পার মোল, আর নিচে হলো 8.314 জুলস পার মোল কে ইন্টু টি ট্রিপল পয়েন্ট হলো 112.9, 112.9 কনভার্ট করলে পরে এটা আসে হলো 385.9, এটা 385.9 মাইনাস 1/T1,
টিবি যেটা আমাদের বের করতে হবে, এটা 329 কেলভিনে আছে। তো এখান থেকে টিবি ভ্যালু যেটা আসে সেটা হলো 457.66 কেলভিন। তো এই হলো আমাদের এই অঙ্কটা। আমাদের সময় কি আরেকটু আছে, ওটা একটু কন্টিনিউ করি। ওকে, তাহলে এটা গেল। সেকেন্ড যেটা আছে, আইস অফ অ্যান আউটডোর স্কেটিং রিং এট দ্য অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এত আছে, ক্যালকুলেট ইন পিএসআই, the minimum pressure applied necessary to melt the ice. যেহেতু মেল্টিং পয়েন্ট অফ আইস যেহেতু বলা আছে, তার মানে হলো এটা we are talking about solid to liquid equilibrium. এই ইকুইলিব্রিয়াম লাইনগুলো একটু আগে তোমাকে বুঝতে হবে। প্রথমেই এই ধরনের অঙ্ক হলে প্রথমেই তোমাকে ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশ করতে হবে। এটা যেহেতু ইকুইলিব্রিয়াম সলিড বিটুইন এন্ড লিকুইড কনডেন্স ফেজের মধ্যে, সুতরাং ক্লাসেস-ক্ল্যাপেরন ইকুয়েশন তুমি ইউজ করতে পারবে না। তার মানে আমাদের ইকুয়েশন ইউজ করতে গেলে পরে আমাদের যে ক্ল্যাপেরন ইকুয়েশন যেটা আছে dv/dt = ডেল্টা এস বাই ডেল্টা ভি যেটা আছে সেটা ইউজ করতে হবে, অথবা dp/dt = ডেল্টা এইচ টি, ডেল্টা এইচ টি এখানে পি আছে, ডেল্টা এইচ টি স্কয়ার নাকি এইচ বাই টি ভি আরটি স্কয়ার, এই ধরনের মনে ফর্মুলাটা। সো এটা করলে পরে ডি লন পি হয়, ডি লন পি = ডেল্টা এইচ বাই আরটি স্কয়ার ডিটি। সো এই ধরনের মনে ফর্মুলা, ঠিক আছে, নাকি ডেল্টা আরটি ভুলে গেছি। সো এই আলটিমেট ইকুয়েশনে যেটা ছিল সেটা হলো ডি লন পি, না তো ভুল বললাম, সেখানে ভি থাকবে, ঠিক আছে। এসটা হলো ডেল্টা এইচটা হলো ডেল্টা এইচ বাই টি ডেল্টা ভি। সো এই টিটা ওদিকে চলে যাবে, রাইট। সো এখানে ডি লন পি হবে না, ডিপি ঠিকই থাকে, ডিপি = ডেল্টা এইচ বাই আর ডিটি বাই টি। সো P2 minus P1 = ডেল্টা এইচ বাই, এখানে আর না বলে ডেল্টা ভি, ডেল্টা এইচ বাই ডেল্টা ভি ইন্টু সরি লন T2 by T1. So এই ধরনের দুটো ইকুয়েশন আছে, একটা ইকুয়েশন আর একটা অরিজিনাল ইকুয়েশন ফর্ম হিয়ার। দিস ইজ आवर অরিজিনাল ইকুয়েশন। সো দুইটা যে কোনো ইকুয়েশন যদি এস দেওয়া থাকে তাহলে এটা ধরবো, এস দেওয়া থাকলে এটা ইউজ করব। সো এখন এখানে আমাদের কি দেওয়া আছে, আইস আউটডোর স্কেটিং রিং অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার -250, ঠিক আছে। আমাদের ডায়াগ্রামটা আবার রাখি। সো দিস ইজ आवर ডায়াগ্রাম, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, সো অ্যাকচুয়াল টেম্পারেচারটা হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড -2.5। ক্যালকুলেট পিএসআই মিনিমাম প্রেসার নেসেসারি টু মেল্ট দ্য আইস। সো এই হলো আমাদের অ্যাকচুয়ালি, সো এট 0 দেখা দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, স্পেসিফিক ভলিউম অফ ওয়াটার এত এন্ড আইস এত। সো একটা পার্টিকুলার পয়েন্ট আমাদের উল্লেখ করা আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হলো 273 ডিগ্রি কেলভিন। সো এটা যদি 0 হয়, সো দিস ইজ 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা হলো টেম্পারেচার যেটা আছে সেটা হলো -2। সো এইটা হলো আরেকটা টেম্পারেচার, এটা হলো -2.5। সো এটা হলো একটা টেম্পারেচার। এই দুইটা টেম্পারেচারের মধ্যে আমাদের কনফিউশন। সো এই টেম্পারেচার থেকে এই টেম্পারেচার গেলে পরে আলটিমেটলি কত মিনিমাম প্রেসার কত লাগবে টু মেল্ট দ্য আইস। এখানে মেল্টিংটা কি হবে, সরি ভুল ইকুয়েশন দিয়েছি, আমাদের দিতে হবে এইটা আবার। সো এটা যদি হয় লিকুইডের বেলায় এরকম হচ্ছে। সো এই হলো একটা হলো এখানকার টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা হলো -2.5। ট্রিপল পয়েন্টের কথা বলে নাই, এটা হলো -2.5। সো এখন আমাদের ইকুয়েশনের মধ্যে জাস্ট আমাদের যে ভ্যালু যেগুলো আছে, সো P2 minus P1 = ডেল্টা এইচএফ বাই ডেল্টা ভি, আর এটা হলো লন T2 minus T1। এই হলো আমাদের ফর্মুলা, সেকেন্ডটা নিলাম আমরা। তো এখান থেকে P2 যেটা আছে, P2 কোনটা ধরবো, যেটা আমরা বের করতে যাচ্ছি। সো -2.5 এর যেটা আছে, এখানে আমরা জানি 1 অ্যাটমসফিয়ার এমএল হচ্ছে, দিস ইজ 1 অ্যাটমসফিয়ার। P1 টেম্পারেচার, না সো এটা তো আমাদের বের করতে হবে, এটা বের করতে হবে। P1 হলো 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার, আর এখানে যেটা আসতেছে ডেল্টা এইচএফ, ডেল্টা এইচএফ দেওয়া আছে মনে হয় না, হিট অফ ফিউশন, ঠিক আছে, 79.7। সো 79.7 ক্যালোরি পার ডিগ্রি,
স্যার ইয়েস স্যার আমাদের একটা সিটি আছে 12টায়। আচ্ছা ও আচ্ছা আবার বন্ধ করে দিই ঠিক আছে নেক্সট ক্লাসে বাকিটা শেষ করবো অসুবিধা নেই ওকে 12টা তো কাছাকাছি চলে আসছে ওকে বন্ধ করে দিই ঠিক আছে স্টপ এন্ড করি ওকে থ্যাংক ইউ স্যার।